হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানিটা প্রচণ্ড ভালোভাবে ইন্ডিয়াতে কাজ করছে এবং আগামী দিনে সে তার টোটাল যে ফিউচার পার্সপেক্টিভটা রয়েছে সেই পার্সপেক্টিভটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে চাইছে এবং নিজে ধীরে ধীরে ইন্ডিয়ার বুকে একটা রিটেল জায়েন্ট তৈরি হতে যাচ্ছে। সেই কোম্পানিটার সম্পর্কে আজ একটু ডিসকাস করব। সেটা আর অন্য কোনো নতুন কোনো কোম্পানি নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিসেন্টলি কী করেছে বা তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা নিয়ে আমি একটু ডিসকাস করব। তো ডিসকাশন শুরু করার আগে প্রথমেই আমাদের এই মুহূর্তে যেটা কারেন্ট প্রবলেমস চলছে পুরো পৃথিবী জুড়ে, ট্যারিফ, সে ট্যারিফ ওয়ার সম্পর্কিত বা ট্যারিফ রিলেটেড যে প্রবলেমসগুলো চলছে সেগুলো সম্পর্কে কয়েকটা জিওপলিটিক্যাল আপডেট দিয়ে রাখি। তো প্রথম কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই লেভেল অফ ট্যারিফ পুরো পৃথিবী জুড়ে ঘোষণা করার পর থেকে কিছু কিছু দেশ তার সাথে নেগোসিয়েশনস করেছে এবং এমন প্রচুর দেশ রয়েছে যারা ধীরে ধীরে আমেরিকার থেকে নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। বলার মানে হচ্ছে আমরা স্পেনের কাছ থেকে এবং আরও প্রচুর ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছ থেকে কন্টিনিউয়াসলি দেখছি আমেরিকার কাছ থেকে তারা যে F-35 অর্থাৎ F-35 জেট প্লেন কেনার কথা ছিল সেই ডিসিশনসগুলোকে তারা হল্ট করছে। তার সাথে সাথে কানাডার মতো যে দেশ রয়েছে তারা কপার এবং নিকেলের যে এক্সপোর্ট ইউএসএতে সেগুলো ধীরে 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 বন্ধ করতে চলেছে। এবং আমরা ইউএসএতে এই ট্যারিফ লাগু হয়ে যাওয়ার পর যে প্রবলেমটা দেখা দেওয়াচ্ছিল সেটা হচ্ছে ইনফ্লেশন যে বাড়বে, সেটা প্রত্যেকেই আন্দাজ করেছিল। তো প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড পরিমাণে ইনফ্লেশন বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি ইউএসএ সুপার মার্কেটগুলোতে। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো পৃথিবী এই মুহূর্তে একটা টেনশনের মধ্যে রয়েছে। বাট সিচুয়েশন যেদিকেই যাক না কেন আমেরিকার পর ধীরে 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 কিছুটা হলেও নরম হচ্ছে, সেরকম একটা দিক দেখা যাচ্ছে। রিসেন্টলি একটা নতুন ইনফরমেশন এসছে যে ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে প্রেসিডেন্ট পুতিনের সাথে একটা ডিসকাশন করতে চলেছে এই যুদ্ধটাকে বন্ধ করা নিয়ে। এবং এর সাথে সাথে নেটোর চিফ, তিনিও নেটোর একজন সিনিয়র অ্যানালিস্ট, তিনি ডোনাল্ড ট্রাম্পকে অলরেডি বলেছেন যে ইন্ডিয়ার প্রতি এরকম আর্ম টুইস্টিং করা যাবে না, সেই জায়গাগুলো থেকে একটু দূরে সরে যেতে। ওয়ারাস ডোনাল্ড ট্রাম্প আরও কিছু জিনিসপত্র ভাবছেন, যেমন চায়নার ওপর তিনি যে ট্যারিফটা দিয়েছেন সেই ট্যারিফটাকে আরও কম করা বা সেই ট্যারিফটাকে আরও অনেক দিন পর গিয়ে লাগু করার কথা ভাবছেন। অর্থাৎ অনেক বড় রিলিফ পিরিয়ড দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যেহেতু সমস্ত দিক থেকে ইউএসের যে প্ল্যান সেটা হিট হচ্ছে। তো এগুলো সমস্ত কিছুই হচ্ছে খুব আর্লি স্টেজ নিউজ। এগুলোর কতটা সত্যতা বা কতটা এগুলো ইমপ্লিমেন্টেড হবে সেই বিষয়গুলো আমরা গোয়িং ফরওয়ার্ড এই সপ্তাহে হয়তো জানতে পারবো, বা এই জিনিসটা যতটা ধীরে ধীরে এগোবে আমি সেই অনুযায়ী আপডেটস দিতে থাকবো। বাট আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আমরা এর আগে দেখেছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের রিটেল বিজনেসকে ধীরে 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 বাড়াতে চলেছে এবং পুরো ইন্ডিয়ার বুকে তারা একটা রিটেল জায়েন্ট তৈরি হয়ে যাওয়ার পরিকল্পনা করছে। উদাহরণস্বরূপ বলা যায় যে পুরনো যে সমস্ত ব্র্যান্ডগুলোকে আছে যেগুলো ইন্ডিয়াতে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বা তাদের অল্প কিছু অস্তিত্ব আছে, সেই সমস্ত ব্র্যান্ডগুলোকে তারা অল্প পয়সায় কিনে সেগুলোকে রিভাইভ করার একটা প্রচেষ্টা করে চলেছে। এটা কোম্পানির দিক থেকে দেখতে গেলে একটা বিশাল বড় রকমের ফান্ডামেন্টাল শিফট। আমি এটাকে ফান্ডামেন্টাল শিফট এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে রিলায়েন্স এখন ধীরে ধীরে বিগ বাজারের মতো জায়েন্টকে অ্যাকোয়ার বলা যায় না, রিপ্লেস করার পরে যে রিলায়েন্স মার্ট খুলেছে এবং সেটার যে বিস্তার সেটা পুরো ইন্ডিয়া জুড়ে সে অলরেডি করে ফেলেছে। করার পরে তারা যেটা করলো প্রথম, সেটা হচ্ছে কোকাকোলা, পেপসি, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে টক্কর দেওয়ার জন্য ক্যাম্পা কোলাকে অলরেডি তারা অল্প পয়সায় পারচেস করে সেই ব্র্যান্ডটাকে তারা একটা এস্টাবলিশ করার দিকে যেমন গিয়েছে, ঠিক সেই রকমই রিসেন্টলি এই উইকে অর্থাৎ লাস্ট উইকে রিলায়েন্স আরেকটা বড় অ্যাকুইজিশন করেছে, সেটা হচ্ছে কেলভিলেটার নামে একটা ব্র্যান্ড ছিল যেটা ইলেকট্রোল্যাক্স কোম্পানির। সেই ব্র্যান্ডটাকে 140 কোটি টাকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনেছে এবং এরপরে তারা যে জিনিসটা করতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে তারা ফ্রিজ, টেলিভিশন থেকে শুরু করে এসি ইত্যাদি যত কিছু ইকুইপমেন্ট রয়েছে, যে সমস্ত জিনিসের আগামী দিনের ডিম্যান্ড প্রচুর পরিমাণে বাড়তে চলেছে,
লাক্সারিয়াস গুড হিসাবে যেগুলো ডিম্যান্ড বাড়তে চলেছে, সেই সমস্ত প্রোডাক্টগুলোকে তারা কিন্তু তার জন্য তারা সেই সমস্ত প্রোডাক্টগুলোকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বুকে তারা মানে সার্কুলেট করবে বা সেগুলো বিক্রি করবে বলেই তারা এই টাইপের ব্র্যান্ডটাকে কিনেছে। নাও এই বিগত 4-5 বছরের যদি আমরা টাইম লাইন দেখি, মেক ইন ইন্ডিয়া বা এই সমস্ত প্রজেক্টগুলো ইনিশিয়েট হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ডোমেস্টিক বিভিন্ন রকম প্রোডাক্ট উৎপন্ন করার যে ক্ষমতা সেটা অনেকটা পরিমাণ বেড়েছে। ফর এক্সাম্পল আমি এখানে ডাইরেক্টলি বলি, আমি ডিকসনের মতো কোম্পানির কথা বলছি। আর তারা কিন্তু কোয়ালিটির গুড প্রডিউস করার ব্যাপারটা তারা বিষয়টা পুরোপুরি শিখে গিয়েছে, বুঝে গিয়েছে, রাইট? সুতরাং ইন্ডিয়ার নিজস্ব ক্যাপাবিলিটি অনেক বেশি বেড়ে গিয়েছে কম্পেয়ার টু লাস্ট 10 বছর 15 বছর আগে যে জায়গায় ছিল। অর্থাৎ একটা ফ্ল্যাট টেলিভিশন বানাতে গেলে বা অ্যাপেলের মতো একটা মোবাইল ফোন বানাতে গেলে বা কী করা যেতে পারে সেই টেকনোলজির পার্টটা অনেক ইন্ডিয়ান অনেক ইঞ্জিনিয়ার্স তারা কিন্তু পুরো বিষয় বা অনেক এন্টারপ্রেনিউর তারাও পুরো বিষয়টা জেনে গিয়েছে। সুতরাং এই জায়গাতে রিলায়েন্স কিন্তু পুরো মার্কেটটাকে ডিসরাপ্ট করার জন্য এরকম ছোট ছোট পুরনো যে ব্র্যান্ডগুলো আছে যেগুলোর নাম আগে একটা সময় মানুষের মুখে শোনা যেত, বাট কোনো কারণে সেই ব্র্যান্ডগুলোর মানে বাইরে থেকেই স্যামসাং বা আদার যে সমস্ত কোম্পানিগুলো এসছে সেগুলো আসার ফলে তাদের মানে কি বলবো গুরুত্বটা আস্তে 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 ডাউন হয়ে গিয়েছে বা সেগুলো কম্পিটিশনে টিকে ওঠেনি। সেই সমস্ত ব্র্যান্ডগুলোকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনছে এবং সেইগুলোকে রিভাইভ করার জন্য তারা পুরোপুরিভাবে চেষ্টা করছে। তাদের অলরেডি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তারা বানিয়ে ফেলেছে। সো এটা একটা ফান্ডামেন্টালি শিফট বলা যেতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যখনই দেখবেন আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে জায়গা থেকে মানে রিলায়েন্স এই কারণেই ইন্ডিয়ার সব থেকে বড় জায়েন্ট ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ও সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নেয়, নিজের যে পোর্টফোলিও আছে সেটাকে কিন্তু ডাইভার্সিফাই করতে জানে। এক্সাম্পল স্টার্ট যদিও হয়েছিল মানে ওই পেট্রোল পাম্পের স্টোরি আপনি যেটা শুনেছেন বা তার সাথে সাথে মানে আমরা যেটা বলি আর কি ওই পোশাক আশাকের বিজনেসটা দিয়ে যে রিলায়েন্স শুরু হয়েছিল, সেই সমস্ত জায়গা থেকে আস্তে 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 নিজের পোর্টফোলিওকে যেভাবে ডাইভার্সিফাই করেছে, এখন ইন্ডিয়ার কনজিউমার মার্কেটটা আগামী দিনে অনেক বেশি ফিউচার গ্রোথ পোটেনশিয়াল দেখাবে সেটা এক্সপেক্ট করে রিলায়েন্স এই বিজনেসটার দিকে এবারে প্রচণ্ড পরিমাণে নজর দিচ্ছে এবং তার টোটাল ফোকাস কিন্তু ইন্ডিয়ান কনজিউমার বেসটার দিকে। রিজন হিসাবে বলা যায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিও সিনেমা থেকে শুরু করে আপনি যদি দেখেন হটস্টারকে অ্যাকোয়ার করা বা এই সমস্ত যত কিছু মানে কনজিউমার ড্রিভেন যত বিজনেস আছে সেটা মানে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে যে কোনো লেভেল অফ কনজিউমার বিজনেস অর্থাৎ ডেটার কালেকশন মানে ডেটার কনজিউম করা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি বিজনেসের মধ্যে ঢুকেছে। তো রিসেন্ট তাদের এই যে মানে ইলেকট্রোলাক্সের মতো একটা ব্র্যান্ডের ক্যালকুলেটর ব্র্যান্ডটাকে তারা অ্যাকোয়ার করে নেওয়া, এটা কিন্তু পরবর্তীকালে মানে রিলায়েন্সের জন্য একটা বেশ বড় রকম অ্যাডভান্টেজ দেবে, যেভাবে তারা ক্যাম্পাকে দিয়ে পুরো মানে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কের মার্কেটটাকে অ্যাকোয়ার করেছে। তো এইভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ধীরে 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 নিজেদের বিজনেসটাকে কিন্তু মডিফাই করতে চলেছে এবং তার সাথে সাথে তারা কিন্তু একটা বেশ ডেটা নির্ভর একটা স্ট্রাকচার তৈরি করতে চলেছে। তার কারণ হচ্ছে তারা প্রচুর বড় বড় ডেটা সেন্টারকে, যেগুলো গুগলের ডেটা সেন্টার ছিল সিঙ্গাপুরে বা ফেসবুকের ডেটা সেন্টার ছিল বাইরের কান্ট্রিগুলোতে, সেগুলোকে ইন্ডিয়াতে অলরেডি শিফট করিয়েছে এবং তাদের সাথেও সে অলরেডি কোলাবোরেশনে রয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে একটা রিলায়েন্স পরবর্তীকালে কিন্তু একটা বেশ ভালো জায়গায় যাবে। আপনি এই শেয়ারটাকে মানে ফিউচারের জন্য হোল্ড করার প্ল্যান করতে পারেন। ডেফিনেটলি আপনি আপনার মতো করে পজিশন বিল্ড করার চেষ্টা করুন বা প্রাইস পয়েন্টগুলো দেখার চেষ্টা করুন। আমি জাস্ট রিসেন্টলি এর মধ্যে যে প্যাটার্নটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে এই ছোট কোম্পানিগুলোকে বা ছোট ব্র্যান্ডগুলোকে অ্যাকোয়ার করে সেটাকে নিয়ে একটা রিটেল জায়েন্ট তৈরি করার যে প্ল্যানিংটা, সেটা এবার ধীরে ধীরে প্রকট হচ্ছে রিলায়েন্সের মধ্যে। এবং সেটার ওপরে যদি আপনি বেট লড়তে চান বা ইন্ডিয়ান কনজিউমারদের যদি উপরে আপনি বেট লড়তে চান মানে শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, তাহলে এই কোম্পানিটার দিকে আপনি নজর রাখতে পারেন। বলার মানে এটা একদমই নয় যে কাল সকালে আপনি ইনভেস্টমেন্ট করে দিন, পরশু সকালে আপনি ইনভেস্টমেন্ট করে দিন, আমি এটা একদম বলছি না। আমি যেটা বলতে চাইছি, বিজনেসের মধ্যে একটা শিফটিং আসছে, এটা কিন্তু লং টার্ম পার্সপেক্টিভ থেকে যারা যারা ভাবছেন বা যারা ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে ভাবছেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারেন। আমি জাস্ট একটা ফুড ফর থট দিয়ে রাখলাম, এটা কোনো ইনভেস্টমেন্টের
অ্যাডভাইস আমি আপনাকে দিচ্ছিই না। জাস্ট কোম্পানিটার দিকে লক্ষ্য রাখুন, সঠিক লেভেলে পেলে বা লো প্রাইসে পেলে ধীরে 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 অ্যাকোয়ার করতে শুরু করুন বা অ্যাকুমুলেশন করতে শুরু করুন। ডেফিনেটলি গোয়িং ফরওয়ার্ড আপনি ইন্ডিয়ান কনজিউমারদের যে জার্নিটা সেটা আপনি অলরেডি দেখতে পাবেন, বা পরবর্তীকালে রিলায়েন্স যদি তার কোম্পানিগুলোকে ভাঙে এই জায়গা থেকে সেখানেও আপনি শেয়ার পাবেন। তো সমস্ত কিছু মিলে আশা করি এটা একটা বেনিফিশিয়াল ডিলই হবে আমাদের মতো শেয়ার হোল্ডারদের মানে কাছে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, বাট যাওয়ার আগে একটা ছোট্ট আপডেট। নিফটির মধ্যে আমি যে ভিউটা আপাতত রাখছি আগামীকালের জন্য সেটা হচ্ছে 24,500 নিচে বিয়ারিশ টু নিউট্রাল, এবং 24,500 বা 600-র ওপরে যদি এরপরে ব্রেকআউট দেয় তাহলেই আমি এই জায়গা থেকে বুলিশ হব। টোটাল বিষয়টা কিভাবে প্লে আউট হবে, আগামীকালের গেম কিভাবে চলবে না চলবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি অলরেডি ফেসবুকে একটা পোস্ট লিখে রেখেছি। আপনি চাইলে আমার ফেসবুকের পোস্টটা ভেরিফাই করতে পারেন বা একবার পড়ে নিতে পারেন, এবং সেই অনুযায়ী আগামীকাল সকালে আপনার ট্রেডকে প্লেস করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।